তারাতলা থেকে এদিক দিয়ে যতগুলো বাস যে বাস আসে আপনি এখানে মন্দিরের নাম বলে এখানেই আপনাকে নামিয়ে দেবে। দেখতে পেলেন উনি বলছেন যে আমাদের ভিডিও করতে গেলে একটা ছোটো পারমিশন নিতে হবে এবং আমি এভাবে স্বাভাবিকভাবে ভিডিও করতে পারবো না। সো যতটা সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। অনেকটা ভাবলে আপনার সেই অযোধ্যার রাম মন্দিরের মতোই। এটা জাস্ট একদম অসম। So guys, what's up? It's by KB and again come back with another attractive vlog. জীবন মানেই দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই আপনাদের সামনে বরাবর নেই আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, এখন বাজে 2টো মতো, আর আমি আছি ভারতের পশ্চিমবঙ্গের নদীমাতৃক জেলা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বারাইপুর মহকুমার একটি সিটি ব্লক। অত্যন্ত জনবহুল এই জায়গাটির নাম সোনারপুর। 2010 কিংবা 11 সালের পর থেকে এই স্থানে বা এই জায়গাটিতে বহু মানুষ বহু দিক থেকে উঠে আসে এবং তাদের বাসস্থান ও বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য এই জায়গাটি চুজ করে নেয়। বর্তমানে এই জায়গাটিতে নেই এমন কিছু হয়তো দেখা যাবে না। বাচ্চাদের স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল, সর্বোপরি মানুষের যাতায়াতের এবং কর্মক্ষেত্রের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই স্থানটি, অর্থাৎ এই সোনারপুর। সো গাইস, আর কথা না বাড়িয়ে আমরা এখন যাব সোনারপুর স্টেশন এবং আমার রুম থেকে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো এবং সেখান থেকে রওনা দেব সেই অপূর্ব ভাস্কর্য করা 200 একর জমির ওপর নির্মিত চোখ ধাঁধানো মন্দির শ্রী স্বামী নারায়ণ মন্দিরে। এটি কিন্তু কলকাতার সবচেয়ে আশ্চর্য এবং ভাস্কর্য করা মন্দিরের মধ্যে অন্যতম আরেকটি মন্দির। সো গাইস, আমি এখন চলে এসেছি একেবারে সোনারপুর স্টেশনের সামনে, আর এখান থেকে এবার 2টো পথেই যাওয়া যায়। সেটা হচ্ছে এক সোনারপুর স্টেশন থেকে আপনি ট্রেন ধরে যেতে পারেন এবং আরেকটা যেটা পথ হচ্ছে বাসে করে আপনি যেতে পারেন। সো এটা আপনার চয়েস, কিন্তু যেটা একটু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে সেটুকু আগে আমি জানিয়ে রাখি। সেটা হচ্ছে ট্রেনে গেলে আপনাকে বালিগঞ্জ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে আবার মাঝেরহাটগামী একটা ট্রেনে উঠতে হবে, উঠে সেখান থেকে আবার বাসে করে তারপর আপনার মন্দিরে যেতে পারবেন। সো গাইস, এটা হচ্ছে সোনারপুর SD5 বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। এবার এক্ষুনি একটা বাস ছেড়ে দিয়েছে, আবার একটু লেট হবে, হয়তো 10 থেকে 15 মিনিট পরে আবার একটা বাস ছাড়বে। যেহেতু স্ট্যান্ডের থেকে উঠছি সেহেতু দেখুন বাস পুরো ফাঁকা এবং আপনি কমফোর্টেবলি বসে যেতে পারবেন। তো এরকম সুযোগ থাকলে আমি বলবো আপনি বাসে করেই যাবেন, কারণ ট্রেন আসতে আবার সেখানেও দেরি হতে পারে, সেখানেও ভিড় থাকে। আবার সেই জন্য করে বলবো এরকম থাকলে, ফাঁকা থাকলে আপনি বাসে করেই একেবারে উঠে মন্দিরের সামনে নামবেন। সো এটা আপনাদের চয়েস যে আপনি কোন পথে যাবেন। সো আমি এখান থেকে যাব ট্রেন পথে, কারণ ট্রেন পথে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, যদিও পাল্টে অন্য রুটে আবার ট্রেন ধরতে হয়। টাইমটা ওই আপনার 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যেই লাগবে, সে আপনি যে পথেই যান না কেন। তো চলুন যাওয়া যাক। একটা মাঝেরহাট একটা থ্যাংক ইউ। তো গাইস, আমি দেখতে পেলেন সোনারপুর স্টেশন থেকে টিকিটটা কাটলাম একেবারে মাঝেরহাট এবং এখান থেকে আমি যাব ট্রেনে করে সোজা মাঝেরহাট। আমার ট্রেনটা এসেও গেছে, তো চলুন ট্রেনে করে উঠে পড়ি। ট্রেনটা মনে হচ্ছে পুরোপুরি ফাঁকাই আছে। কি সার্চেন ফার্স্টে যাবো, দেখি একটু সাইড খুব তাড়াহুড়োর মধ্যে ট্রেনটা আমি ধরলাম, তো ওই জন্য করে বুঝতে পারিনি যে আসলে ট্রেনটা কোন ট্রেন ছিল। তো যাই হোক, আপনারা এরকমভাবে উঠলেও কোনো ভয়ের কিছু নেই বা ভয়ের কোনো কারণ নেই, কারণ এদিককার সমস্ত ট্রেনই আপনার বালিগঞ্জ জংশনে অবশ্যই দাঁড়ায়, কারণ ওটা জংশন। আর এখান থেকে, তো গাইস আমি এখন আছি বালিগঞ্জ জংশন এবং এখান থেকে ট্রেনটা আমাকে পরিবর্তন করতে হলো এবং এখান থেকে যাব বজবজ কিংবা আপনার মাঝেরহাট লোকাল যে কোনো ট্রেনে। সো আমার ট্রেনটা ঢুকে গেছে, সো আর দেরি করতে পারছি না, চলুন যাওয়া যাক।
অবশেষে ট্রেনটা ধরলাম এবং এখান থেকে যাব সোজা মাঝেরহাট এবং তারপর থেকে গাড়ি করে সোজা পৌঁছে যাব মন্দির। সো গাইস, আমি এখন মাঝেরহাট স্টেশন এইমাত্র নামলাম। খুবই অল্প সময়ের মধ্যে বালিগঞ্জ থেকে মাত্র 2 থেকে 3টে স্টেশন পরেই আপনি এই মাঝেরহাট স্টেশন পৌঁছাবেন এবং তারপরে এখান থেকে আমাকে যেতে হবে এই যে ফুটব্রিজটার উপরে এবং এখান থেকে আমাকে 1 নম্বরে যেতে হবে। সো গাইস, এই আপনার মাঝেরহাট স্টেশন। এখান থেকে মেট্রোটা হয়তো এখনও কমপ্লিট হয়নি। মেট্রো কমপ্লিট হলে আপনার নানান দিক থেকে আপনার আসা যাওয়ার সুবিধা হবে। কলকাতা কিংবা ধর্মতলা এছাড়া অন্যান্য দিক থেকে আসেন তো সেক্ষেত্রে সরাসরি বাস ব্যবস্থা আছে এদিকে একদম ডিএইচ রোডের। সো মাঝেরহাট নেমে আপনাকে তারাতলা পর্যন্ত হেঁটে আসতে হবে এবং এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে আপনাকে বাস ধরতে হবে। এখান থেকে আপনি বাস 12C অথবা যে কোনো কলকাতার বাসে করে আপনি চলে যেতে পারবেন। সো দেখি কখন বাস আসছে। এরপর ওখানে দাঁড়িয়ে থাকা আরও কিছু দর্শনার্থীর সাথে কথা বলতে বলতেই মাঝেরহাট সেতু পেরিয়ে একটি বাস এসে দাঁড়ায় একেবারে আমাদের সামনে। তবে দুর্ভাগ্যক্রমে এই বাসটি পুরোপুরি মন্দির পর্যন্ত যায় না। বাসটি মন্দির পৌঁছানোর আরও 7 থেকে 8 মিনিট আগে থেমে যাবে, কারণ সেখানেই তার শেষ গন্তব্য। তবে আমার গন্তব্য আরও বেশ কিছুটা দূরে হওয়ায় আর সৌভাগ্যক্রমে বাসটি বেশ ফাঁকা দেখে তৎক্ষণাৎ আর নেমে অন্য কোনো বাসের জন্য অপেক্ষা করলাম না, কারণ ওদিকে সময়টাও মাথায় রেখে একটু আগে পৌঁছাতে হবে আমাকে। তা নাহলে আপনাদেরকে মন্দির জুড়ে বিকেলের সেই মন জুড়ানো মনোরম দৃশ্যটি আজকের ভিডিওতে আমি দেখাতে পারবো না। তাই দেরি না করে বসে পড়লাম একেবারে ডান দিকে জানালার সিট নিয়ে। এতে করে আমাকে বাস থেকে নেমে পরবর্তীতে অটোতে করে এক্সট্রা টাকা খরচ করে হয়তো মন্দির পৌঁছাতে হলো বটে, তবে সময় মতো পৌঁছাতে পেরে আমি বেশ খুশি। তো গাইস, আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তা না হলে আমার মতো এক্সট্রা টাকা খরচ করেও বিকেলের এই মুহূর্তটা মিস করে যাবেন একটুর জন্য। সো গাইস, আমি এখন আছি একেবারে রাইট নাও সেই আশ্চর্যকর 200 একর জমির একেবারে সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই জাস্ট আমি নামলাম একদম এপাশে দেখতে পাচ্ছেন এই ফুট দিয়ে বাসটা যায় একদম বাপাশে আপনি নামতে পারবেন। যেমনটা আমি নামলাম, প্রথমেই বলেছিলাম যে জাস্ট বাসে উঠে বসলেই আপনার একদম মন্দিরের সামনে আপনি নামতে পারবেন। যে কোনো বাসে একদম বেহালা থেকে বা আপনার তারাতলা থেকে এদিক দিয়ে যতগুলো যে বাস আসে আপনি এইখানে মন্দিরের নাম বলে এখানেই আপনাকে নামিয়ে দেবে। সো এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো বাইরেটা দেখুন একবার, কি আশ্চর্যকর। একেবারে বোঝা যাচ্ছে না যে এটা অনেকটা একদম আমাদের সম্প্রতি তৈরি হওয়া বা সম্প্রতি উদ্বোধন হওয়া যে অযোধ্যার রাম মন্দির, তো তারই অনেকটাই সেরকমই একটা দেখতে, কি অসাধারণ এবং কারুকার্যপূর্ণ। ভেতরে গেলে আরও অনেকটা ভালোভাবে দেখানো যাবে। তো চলুন আমরা এখন ভেতরের দিকটা যাব। আর একটা কথা জানিয়ে রাখি, যদি কিছু রেগুলেশন থাকে, নিয়ম থাকে যে ভিতরে ভিডিও করা যাবে না বা ভিডিও করা নিষেধ আছে, তো সেই ক্ষেত্রে যতটা যা সুবিধা হয় সেরকমভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো গাইস, আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তা না হলে আমার মতো এক্সট্রা টাকা খরচ করেও বিকেলের এই সুন্দর মুহূর্তটা মিস করে যাবেন একটুর জন্য। আর তাছাড়া এটাই কিন্তু মন্দির দর্শনের মূল একটি পর্ব, যার জন্য কিনা বিকেলেই শত শত মানুষ ভিড় করছেন এই মন্দিরে। যদি নিতে চান তাহলে আমাদের অনুষ্ঠানের পাশে অফিস আছে। অফিসে উনি বলছেন যে পারমিশন, ভিতরে ব্লগ বা কোনো ভিডিও করা পারমিশন, এমনি ফটো তোলা বা ফোন ক্যামেরা ভিডিও করা মোবাইলে ফটো তোলা যাবে। আচ্ছা, কিন্তু মন্দিরের ওপরে কোনো ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে। অফিস থেকে কন্ট্যাক্ট করতে। আচ্ছা। সো গাইস, উনি দেখতে পেলেন, উনি বলছেন যে আমাদের ভিডিও করতে গেলে একটা ছোটো পারমিশন নিতে হবে এবং আমি এভাবে স্বাভাবিকভাবে ভিডিও করতে পারবো না। সো যতটা সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। আর তো তারপর মন্দিরে ঢুকতেই গেটের কাছে দারোয়ান কাকুর সাথে এই ভিডিওর পারমিশন নিয়েই বেশ কিছু কথাবার্তা বলার পর আমি চলে আসি একেবারে মন্দিরের সামনে। আর তারপর বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম, কি যে এক নিস্তব্ধতায় জড়িয়ে গেলাম। চারিদিকে শান্ত, স্নিগ্ধ, স্বচ্ছ, মনোরম পরিবেশ। যত কথা কম বলা যায় ততই যেন প্রতিটি সাদা কিংবা গোলাপি পাথরের থামগুলোর সাথে আমাদের এক শান্তি স্থাপনা হয়। তো যাই হোক গাইস, এর থেকে আরও একটু কাছে গিয়ে কিংবা ভিতরের কারুকার্যগুলো আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম, কিন্তু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় আমি মন্দিরের উপরি অংশের চোখ ঝলমলে চিত্রগুলো তুলে ধরতে পারছি না।
তবে আশা করি আপনারা ভিডিওতে যতটা যা দেখছেন তাতে করে ভালো মতো একটা অনুমান করতে পেরেছেন যে এই মন্দির কতটা সুন্দর। আর বাকিটা বরং আপনারা এখানে এসেই দেখুন। তো চলুন এবার এই মন্দিরের বেশ কিছু তথ্য, নিয়মাবলী ও আসা যাওয়ার সময়সীমা সম্পর্কে জেনে নিই। ইতিহাস বলছে যে এই মন্দিরের যিনি ভগবান শ্রী স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান এবং পরবর্তীতে কলকাতা মহানগরীতে স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা হয়। এবং আশ্চর্যকর বিষয় হলো এই মন্দির বিশ্বের 5টি মহাদেশেই প্রতিষ্ঠিত আছে 44টি শিখরবদ্ধ মন্দির রূপে এবং এটি তার মধ্যে অন্যতম একটি। সম্পূর্ণ মন্দিরটি তৈরি রাজস্থান থেকে আনা গোলাপি বেলে পাথর ও লাল পাথর দিয়ে। এছাড়া অবিশ্বাস্য বিষয় হলো যে আমি যেটা আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এই প্রতিটি প্লেয়ারের ভাস্কর্য ও বিভিন্ন ছোট বড় অংশাবলী নিয়ে গঠিত এই মন্দির সম্প্রতি তৈরি হওয়া অযোধ্যার রাম মন্দিরের থেকে কোনো অংশেই কম নয়। এছাড়াও আপনি যদি দেখেন গঠন বা আকৃতিগতভাবে দূর থেকে সেরকমই লাগবে আপনার, তবে এটি অবশ্যই খেয়াল রাখবেন তা কেবল আমাদের ভাবনা মাত্র। এই মন্দিরের নাম স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে পূজিত হন শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি। এই মন্দিরে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যা মিলিয়ে 5 বার আরতি হয়ে থাকে। তবে দিনের প্রথম ভাগে সেভাবে মানুষের আনাগোনা না হলেও দুপুর গড়িয়ে বিকেল কিংবা সান্ধ্যকালীন পরিবেশে মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো। বিশেষ করে রথযাত্রা, দোল পূর্ণিমা, এছাড়া এখানে সর্বভারতীয় মেলা, গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের ভিড় ও সমাগম হয় দেখার মতো। এই মন্দির বছরের 365 দিনই খোলা থাকে আর খোলার সময় সকাল 8টা থেকে প্রতিদিন 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে আপনার 8টা পর্যন্ত। এই মন্দিরের প্রতিটি পাথরের কারুকার্য ও বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশে আপনার মন এক অভাবনীয় স্থিরতায় হারিয়ে যেতে বাধ্য। তাই বলবো, গ্রীষ্মের দাবদাহ হোক বা শীতের কনকনে ঠান্ডায় এমন সুগার ফ্রি পরিবেশের সন্ধান পেলেই ভ্রমণ করুন আর ভ্রমণে আপনার আত্মার পুনর্গঠন করুন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশটা, আপনারা আসলে মনোমুগ্ধকর পরিবেশ তো উপভোগ করবেন, তার সাথে সাথে আপনার খাওয়া দাওয়ার একেবারে মন যা চাইবে আর কি, বা যেমনটা আপনি খেতে চাইবেন একদম সম্পূর্ণ নিরামিষ এখানে রেসিপি হয়ে থাকে। তো এখানে আসতে পারেন এবং এসে সান্ধ্যকালীন টিফিন হোক বা আপনি যে সময় আসবেন সে সময় খাওয়া দাওয়া করতে পারবেন। ভেতরে ক্যান্টিনের ব্যবস্থা আছে, অবশ্য বিনামূল্যে নয়, টাকা দিয়েই সব কিছু কিনে খেতে হবে আপনাকে। আমি এবার একটু বাইরে থেকে আপনাদেরকে পুরোটা দেখাবো যে দেখুন কি আশ্চর্যকর, মানে 200 একর পুরো এই জায়গাটা 200 একর জমির উপর নির্মিত। মানে অনেকটা ভাবলে আপনার সেই অযোধ্যার রাম মন্দিরের মতোই আমার ফিলিংসটা আসছে আর কি। সো সেটাই আর কি বলতে আপনাদেরকে অনেকটা ঘুরে দেখানো। সো গাইস, সান্ধ্যকালীন যে পরিবেশ সেটা কিন্তু আপনারা এবার আমার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। আর আমি এখন ওয়েট করে আছি বা অপেক্ষা করে আছি সান্ধ্যকালীন যে আরতিটা সেটা দেখে যাবার। সো বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে আর আমি এখন একটু মন্দিরের ভেতরে চলে যাব, কারণ সন্ধ্যা আরতি হয়তো শুরু হওয়ার পথে। সো আপনাদেরকে তো হয়তো দেখাতে পারবো না, কারণ ক্যামেরা একেবারে মন্দির চত্বরে, মানে মেন মন্দিরের ভেতরে একেবারে অ্যালাউ নেই। সো দেখা হচ্ছে, চলুন তারপরে। সো গাইস, আমি এতক্ষণ ছিলাম একেবারে মন্দিরের মধ্যেই। তো সেখানে সান্ধ্যকালীন যে আরতি সেটা আমি আর কি দেখলাম এবং আমি বেরিয়ে এলাম, কারণ আমাকে এখন ফিরতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। সো লাস্টলি আমি এখন যাব মন্দিরের ক্যান্টিনটাতে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানকার মুহূর্তগুলো। তো চলুন দেখা যাক মন্দিরের ক্যান্টিনের মধ্যে কি খাবার আছে বা কি খাওয়া চায়। চলুন, এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন এবং এখানেই আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন। চলুন দেখাচ্ছি।
পেলেন আমি গেলাম স্টলটাতে, সেখান থেকে দই সমস্যার চাট এটা খেয়েই আজকে দেখবো। সো গাইজ, আমার তো এখানকার প্রত্যেকটা আইটেম হেভি আর দারুণ সুস্বাদু লাগে। সো আপনি যদি কখনো এখানে এসে থাকেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখানকার খাবার এবং এখানকার পরিবেশ আপনার কেমন লাগে। সো এখন এটাকে চটপট শেষ করে নিই, আর তারপর দেখা হচ্ছে মন্দিরের বাইরে গিয়ে। চলুন। সো গাইজ, মন্দিরে খাওয়া দাওয়ার পর ক্যান্টিন থেকে বেরোলাম এবং বেরিয়ে আমি এখন একেবারে মন্দিরের গেটের সামনে। আর এখান থেকেই আবার ঠিক একইভাবে আমাকে বাসে করে কিংবা কোনো গাড়িতে করে পৌঁছতে হবে। তবে এখন প্রায় 7:30টার মতো বাজে, আর আপনারা চাইলে এর আগেও বার হয়ে যেতে পারেন, কারণ গাড়ি 8টা কিংবা 8:30টার পর থেকে হয়তো যারা বাসে কিংবা অন্যান্যভাবে আসবেন একটু অসুবিধা হতে পারে। তো যদি দূরবর্তী হয়ে থাকেন একটু আগে বার হবেন, আর যদি পার্সোনাল গাড়ি থাকে তো তাহলে আর কোনো কথাই নেই। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।